তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা বায়োলজির প্রথম অধ্যায় যেটা অর্থাৎ কোষ এর গঠন এর অর্ধাংশ পড়ব। তো চলো আমরা শুরু করতে পারি। তো দেখো, কোষ এর গঠন এই চ্যাপ্টারের একদম শুরুতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোষ বা সেল নামকরণ। তো দেখো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে সেল শব্দের অর্থ হচ্ছে কোষ। এবং আরো একটা বিষয় মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে আমরা সাইড দেখতে পাই এটা দ্বারাও কোষ বোঝায়। এবার আসি, দেখো আমরা কোষ বিদ্যার জনক কাকে বলবো? আমরা কোষ বিদ্যার জনক বলবো রবার্ট হুককে। কোষবিদ্যার জনক রবার্ট হুক। এখন যদি বলা হয় যে কোষ কাকে বলে, আমরা সবাই জানি এটা যে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলা হয়। এবং তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে অনেকগুলা কোষ এরা মিলে টিস্যু তৈরি করে, অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি করে, অঙ্গ, আর অনেকগুলা অঙ্গ মিলে একটা সিস্টেম বা তন্ত্র তৈরি করে, আর অনেকগুলা তন্ত্র মিলেই কি আমাদের পুরো শরীরটা গঠিত হয়। এরপরে খেয়াল করো, আমরা যদি কোষের শ্রেণী বিভাগটা খেয়াল করি, কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল অর্থাৎ আদি কোষ, এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা হচ্ছে প্রকৃত কোষ। এরপর খেয়াল করো, আমরা কোষকে আবার অন্য দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহকোষ আর আরেকটা হচ্ছে জনন কোষ। তোমরা মনে রাখবা যে দেহকোষ যেগুলা তারা সব সময় ডিপ্লয়েড হয় আর জনন কোষগুলা হ্যাপ্লয়েড হয়। দেহকোষ ডিপ্লয়েড আর জনন কোষ হ্যাপ্লয়েড। তারপর খেয়াল করো, কোষকে আবার আমরা অন্য দৃষ্টিকোণ থেকে আরো দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে প্রাণী কোষ। তো দেখো, তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা অবশ্যই সবাই একটা খাতা এবং কলম নিয়ে বসে যাও, এবং আমি যে ইনফরমেশন গুলাকে একটু গুরুত্ব দিয়ে বলবো বা হাইলাইট করব সেগুলো অবশ্যই তুমি খাতায় নোট করে ফেলবা। খেয়াল করো, আমরা ফার্স্টে জেনে নিব যে ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, ল্যাটিন সেলুলা থেকে। আর এই শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা হচ্ছে কুঠুরি। অর্থাৎ সেল বলতে আমরা কি বুঝি? ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। আর রবার্ট হুক তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। দেখো, এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে রবার্ট হুক তার পর্যবেক্ষণ কোন গ্রন্থে প্রকাশ করেন। তাহলে এটা অ্যানসার কি হবে? মাইক্রোগ্রাফিয়া। এটা মনে রাখবা। এরপরে দেখো, আমরা যদি চলে আসি, অধিকাংশ কোষই হচ্ছে আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। অর্থাৎ কোষ এতটাই ছোট যে আমরা তাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাই না। তবে এর কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে হাঁস মুরগির ডিম, এদেরকে আমরা কি খালি চোখেই দেখতে পাই। আর যদি বলা হয় যে সবচেয়ে বড় কোষ কোনটা, তাহলে মনে রাখতে হবে উট পাখির ডিম। উট পাখির ডিম এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। এটা তোমরা অবশ্যই খাতায় ভালোভাবে নোট করো যে আমাদের পরীক্ষায় আসবে সব থেকে বড় কোষের নাম কি। তাহলে সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ, এগুলা বেশ লম্বা,
এবং খালি চোখে দেখা যায়। মানুষের নিউরন, নিউরন বলতে আমরা কি বুঝি? আমাদের স্নায়ু কোষ। স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক, এটাকে কি বলা হয়? নিউরন বলা হয়। তোমরা একটা বিষয় অবশ্যই ক্লিয়ার থাকবা যে দেখো, নিউরন এবং হচ্ছে নেফ্রন, এই দুইটা নিয়ে যেন কখনো প্যাচ না লাগে। নিউরন আর একটা কি বলছি? নেফ্রন। নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক, ঠিক আছে? স্নায়ুতন্ত্রের। আর নেফ্রন এটা হচ্ছে কিডনি বা বৃক্কের গঠন এবং কাজের একক। এই দুইটা জায়গায় প্যাচ লাগাইলে হবে না। যদি বলা হয় মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, তাহলে আপনি কি বলবো? সব থেকে লম্বা কোষ হচ্ছে নিউরন অথবা হচ্ছে স্নায়ু কোষ। যাই হোক, এরপরে খেয়াল করো, সেলের বাংলা প্রতিশব্দ করা হয়েছে কোষ বা জীবকোষ। এটা আমি আগেই বলে ফেলছি। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। রবার্ট হুক কি দেখেছিলেন? মৃত কোষ। তাহলে প্রশ্ন হতে পারে যে জীবিত কোষ বা পূর্ণাঙ্গ কোষ কে পর্যবেক্ষণ করছেন? তাহলে আমরা মনে রাখবো যে জীবিত কোষ পর্যবেক্ষণ করছে লিউয়েন হুক, ঠিক আছে? তাহলে একজন হচ্ছে রবার্ট হুক আর একজন হচ্ছে লিউয়েন হুক, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে খেয়াল করো, আমরা যদি চলে আসি নিচের দিকে, আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, যেমন হচ্ছে ফিলিস ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করে। তাহলে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করে, এটা হচ্ছে ফন্টানা। আর যদি বলা হয় যে নিউক্লিয়াস এটা আবিষ্কার করছে কে, তাহলে আমরা বলবো হচ্ছে রবার্ট ব্রাউন। তাহলে দেখো, দুইজন বিজ্ঞানী এবং দুজনের অবদান কিন্তু ভিন্ন। একজন হচ্ছে ফেলিস ফন্টানা, নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন। আর যদি বলা হয় নিউক্লিয়াস আবিষ্কার করেন কে, তাহলে আমরা অ্যানসার কি দিব? এটা হচ্ছে রবার্ট ব্রাউন। এরপরে খেয়াল করো, আমরা চলে আসবো হচ্ছে পরের পেজে। ফেলিক্স ডুজার্ডিন কোষের মধ্যে এক ধরনের জেলির ন্যায় থকথকে পদার্থকে সার্কোড নামে আখ্যায়িত করে। তাহলে সার্কোড এই নামে কে আখ্যায়িত করছে? ডুজার্ডিন। আমরা এইভাবে মনে রাখতে পারি যে সার্কোডের শেষে আমি একটা ড দেখতে পাচ্ছি, ডতে কি হবে? ডুজার্ডিন। ডতে কি হবে? ডুজার্ডিন, এটা মনে রাখবা। আর পার্কিন যে ওই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। অর্থাৎ ডুজার্ডিন যেটাকে সার্কোড বলছে, পার্কিন যে সেটাকে কি বলছে? প্রোটোপ্লাজম। এরপর খেয়াল করো, ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে ম্যাক্স নল এবং হচ্ছে আর্নেস্ট রাস্কা। এই দুইটা নাম মনে রাখতে হবে, ম্যাক্স নল এবং কে? আর্নেস্ট রাস্কা। এবার খেয়াল করো, এইখানে কোষের কিছু ডেফিনেশন দেয়া আছে। তো আমরা লোই এন্ড সিকেভিচ এর ডেফিনেশনটা খুব ভালোভাবে খেয়াল রাখবো। লোই এবং সিকেভিচ, যে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে। তাহলে দেখো, এই যে অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য ঝিল্লি, এটা বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা বলতে কোষ ঝিল্লিকে বোঝানো হচ্ছে। এটা মাথায় রাখবা যে অর্ধভেদ্য ঝিল্লি বা কোষ ঝিল্লি, এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তাহলে এটা হচ্ছে কার সংজ্ঞা? লোই এবং সিকেভিচের সংজ্ঞা। এরপরে খেয়াল করো, আমরা চলে আসব আমাদের 2 নম্বর যে টপিকটা সেটার মধ্যে। তাহলে দেখো, আমরা প্রথম টপিককে কি পড়লাম? যে কোষ বা সেলের নামকরণ, এবং এইখানে আমরা অনেকগুলা বিজ্ঞানীর অবদান এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখছি, যেগুলা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো। আচ্ছা, এবার আমরা চলে আসবো দেখো পরের যে টপিকটা, 2 নম্বর টপিক যেটা, এটা হচ্ছে প্রথম কোষের সৃষ্টি। তো এইখান থেকে দেখো,
সবার আগে যে লাইনটা আমাদের মনে রাখতে হবে, আদিকালের বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানি ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। দেখো তোমরা নিশ্চয়ই পড়ছো যে আমাদের বায়ুমণ্ডলের যদি মুখ্য উপাদান বলা হয় তাহলে একটা হচ্ছে নাইট্রোজেন, এটা থাকে কত 78%, 78%, আর একটা হচ্ছে অক্সিজেন যেটা থাকে 20%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের মুখ্য উপাদান। কিন্তু আদিকালের যে বায়ুমণ্ডল সেখানে দেখো বলা হচ্ছে মুক্ত অক্সিজেন ছিল না। তো তাহলে আদিকালের বায়ুমণ্ডলে কি ছিল? আদিকালের বায়ুমণ্ডলে আমরা এইভাবে মনে রাখবো 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, বা আমরা এখান থেকে অনটাও বাদ দিতে পারি, 2 3 4 এভাবে মনে রাখলে চলবে। কিভাবে দেখো, 2 দিয়ে কি হয়, 2 তে হচ্ছে 2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা H2 or H2O, তাহলে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। 3 তে হচ্ছে অ্যামোনিয়া NH3, এখানে হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। 4 এ কি? 4 এ হচ্ছে CH4, এখানে হাইড্রোজেন কয়টা আছে? চারটা। তাহলে দেখো তুমি ঠিক এইভাবে মনে রাখবা 2 3 4, 2 H2 মানে দুইটা হাইড্রোজেন থাকতে হবে, আর হচ্ছে H2O, 3 NH3 আর 4 CH4। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে খেয়াল করো, আমরা চলে যাই পরের পেজে। তো এইখান থেকে দেখো আমরা মনে রাখবো যে মিথেন, অ্যামোনিয়া, তারপর হচ্ছে জলীয় বাষ্প এবং হাইড্রোজেন, এইগুলা থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলা ছিল তাদের থেকে কি সৃষ্টি হয়েছে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দেখো এটার সাধারণ সংকেত, আমরা কার্বনের চারটা হাত দিব, এক হাতে থাকবে অ্যাসিড গ্রুপ আর এক হাতে থাকবে হচ্ছে অ্যামিনো গ্রুপ। যেহেতু এটার নাম অ্যামিনো অ্যাসিড, তাহলে এক হাতে থাকবে অ্যামিন গ্রুপ আর এক হাতে থাকবে অ্যাসিড গ্রুপ। এবার এক হাতে থাকবে হাইড্রোজেন আর এক হাতে থাকবে হাইড্রোজেন অথবা হচ্ছে আর CH3 হতে পারে, CH2SH হতে পারে, CH2OH হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, এটা তোমরা খেয়াল রাখবা। তারপর দেখো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর যে পয়েন্টটা, আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। কার মাধ্যমে? আরএনএ এর মাধ্যমে, রাইবোনিউক্লিক অ্যাসিড, এটার মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। একই জেনেটিক কোডন 64টি জেনেটিক কোডন বহন করে। দেখো তাহলে আমাদের জেনেটিক কোডন কয়টা আছে? 64টা। অর্থাৎ বর্তমানে বিরাজমান লক্ষ লক্ষ প্রজাতির কোটি কোটি জীব, সেটা সরল এককোষী থেকে জটিল বহুকোষী, সরল এককোষী থেকে জটিল বহুকোষী একই জেনেটিক কোডন বহন করে। এবং জেনেটিক কোডন কয়টা? 64টা। আমরা এইভাবে মনে রাখবো যে 64টি জেলা, 64টি জেনেটিক কোডন। ক্লিয়ার? যে 64টি জেলা, 64টি জেনেটিক কোডন। এরপর খেয়াল করো একদম শেষের লাইনটা, নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক। দেখো ফটোসিনথেটিক এই শব্দের অর্থ কি? এটার অর্থ সালোক সংশ্লেষণকারী। ফটোসিনথেসিস অর্থ হচ্ছে সালোক সংশ্লেষণ, আর ফটোসিনথেটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষণকারী। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়া, এটাকে বলা হবে এন্ডোসিম্বায়োসিস। তোমরা মনে রাখবা এন্ডো মানে হচ্ছে ভেতরে, আর সিম্বায়োসিস এটা দ্বারা বোঝানো হয় মিথজীবিতা। হোয়াট ইজ মিথজীবিতা বা মিউচুয়ালিজম? মিউচুয়ালিজম হচ্ছে যে পোষক এবং গেস্ট, অর্থাৎ হোস্ট এবং গেস্ট দুজনই উপকৃত হবে। পারস্পরিক সাহচর্য যেটার দ্বারা উভয় পক্ষ উপকৃত হয়, এই সম্পর্ককে বলা হয় মিথজীবিতা।
এটা আমরা একটু খেয়াল রাখবো। তারপরে দেখো আমরা কোষের বৈশিষ্ট্যের মধ্যে যদি চলে আসি, তো এইখানে 6 নম্বর যে পয়েন্টটা দেখো, কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। হোমিওস্ট্যাটিক অবস্থা, এখানে কিন্তু দেখো হিমোস্ট্যাটিক বলা হয় নাই, খুব ভালোভাবে খেয়াল রাখবা। একটা টার্ম হচ্ছে হোমিওস্ট্যাসিস, আরেকটা টার্ম হচ্ছে হিমোস্ট্যাসিস। তো হোমিওস্ট্যাসিস দেখো, হোমিও এই শব্দের অর্থ হচ্ছে একই বা সেম, একই। আর এখানে স্ট্যাটিক যেটা, এটা দিয়ে হচ্ছে কি অবস্থা বোঝানো হচ্ছে। তো হোমিওস্ট্যাসিস এটার পুরো মানেটা হচ্ছে এরকম যে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা, মানে বাইরের পরিবেশে পরিবর্তন সত্ত্বেও ভেতরের পরিবেশটা স্থির থাকা, এটাকে বলা হয় অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বা হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর হিমোস্ট্যাসিস মনে রাখবা যে হিমো শব্দ দিয়ে এখানে হচ্ছে রক্ত বোঝানো হচ্ছে, তাহলে হিমোস্ট্যাসিস মানে হচ্ছে যে কোনো উপায়ে রক্তক্ষরণ বন্ধ করা, যে কোনো উপায়ে রক্তক্ষরণ বন্ধ করা বা হচ্ছে রক্তপাত বন্ধ করা এবং রক্ত জমাট বাধাই দেওয়া, ওই প্রক্রিয়াটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। আরেকটা হচ্ছে দেখো 8 নম্বর পয়েন্ট, কোষ বিপাক প্রদর্শন করে। হোয়াট ইজ বিপাক? দেখো বিপাকের ইংরেজি হচ্ছে মেটাবলিজম। বিপাক দিয়ে কি বোঝানো হয়? জীবদেহে সংঘটিত সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, এদেরকে একত্রে হচ্ছে বিপাক বলা হয়। এবং বিপাক দুই রকম হতে পারে, একটাকে বলা হয় ক্যাটাবলিজম এবং আরেকটা হচ্ছে অ্যানাবলিজম। এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে কোষ বিদ্যা। তো কোষ বিদ্যা এটার ইংলিশ টার্মটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটাকে বলা হচ্ছে সাইটোলজি। সাইটোলজি মানে কি? সাইটোলজি অর্থ হচ্ছে কোষ বিদ্যা। এই যে এখানে সাইটো শব্দটা আছে, এবং আমি শুরুতে একটা কথা বলছিলাম যে সাইট মানে হচ্ছে কোষ, তাহলে সাইটোলজি দিয়ে কি বোঝানো হবে? কোষ বিদ্যা। আর কোষ বিদ্যার জনক কাকে বলা হয়? কোষ বিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। আমরা রবার্ট হুককে হচ্ছে কোষ বিদ্যার জনক বলবো। আর যদি বলা হয় আধুনিক কোষ বিদ্যার জনককে, তাহলে এটা কি হবে? কার্ল পি সোয়ানসন। ক্লিয়ার? কার্ল পি সোয়ানসন, এটা মনে রাখবেন। এরপর আমরা চলে আসি কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব কে কে প্রদান করছে এটা মনে রাখার ট্রিক, সিসিটিভি। ঠিক আছে, সিসিটিভি। কোষ তত্ত্ব দিছে হচ্ছে স্লাইডেন, সোয়ান এবং হচ্ছে ভার্চু। দেখো একটা সিতে কি হবে? একটা সিতে হবে হচ্ছে স্লাইডেন, আর এক সিতে হচ্ছে সোয়ান, আর ভিতে হচ্ছে কি ভার্চু। এখান থেকে খেয়াল করো 4 নম্বর যে পয়েন্টটা, সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে কোষ সৃষ্টি করা যায় না, ওকে? অর্থাৎ প্রথম সৃষ্ট যে কোষটা, সেখান থেকেই কি সমস্ত কোষের উৎপত্তি। তাহলে আমরা এটা মনে রাখবো যে পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। তারপরে আমরা চলে আসি কোষের প্রকারভেদ। তো দেখো আমি কোষের প্রকারভেদ সম্পর্কে অলরেডি তোমাদের বলছি যে আমরা কোষকে দুই ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে কি দেহকোষ, আর একটা ভাগ হচ্ছে জনন কোষ। অর্থাৎ যে কোষগুলা আমাদের দেহ গঠনে অংশ নেয় তাদেরকে আমরা বলে থাকি দেহকোষ, আর যেই কোষগুলা জনন কাজে অংশ নেয় তাদেরকে আমরা বলে থাকি জনন কোষ। এবং মনে রাখতে হবে যে জনন কোষ হচ্ছে দুই প্রকার, একটাকে আমরা বলবো শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। তো জনন কোষ এটার ইংরেজি হচ্ছে গ্যামিট, এটা মনে রাখবা। আর দেহকোষ এটা হচ্ছে সোমাটিক সেল। তো এখানে খেয়াল করো যে দেহকোষ, তো এটার যে एग्जांपल গুলো দেওয়া আছে, আমার উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার কোষ। উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার কোষ। তারপর হচ্ছে স্নায়ু কোষ, রক্তকণিকা, এদেরকে আমরা বলবো হচ্ছে দেহকোষ। মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা, এদেরকে আমরা কি বলবো? এরা হচ্ছে দেহকোষ।
আর জনন কোষের মধ্যে যদি চলে আসো তাহলে জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এটা হচ্ছে জনন কোষের উদাহরণ। আর জনন কোষ হচ্ছে সর্বদাই হ্যাপ্লয়েড হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড হবে, আর দেহকোষ কেমন হবে? ডিপ্লয়েড হবে। এটা মাথায় রাখবা। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, এবং এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেনেও কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে কি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লিখো। ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা সবার আগে যেটা মনে রাখবো যে আদি কোষ, দেখো এই নামটা থেকেই তো বোঝা যাচ্ছে যে আদি কোষ, অর্থাৎ এখানে হয় কিছু জিনিস নাই, আর থাকলেও কি অনুন্নত টাইপের। ঠিক আছে? অর্থাৎ এটা আপডেটেড কিছু না, এটা হচ্ছে একটা ব্যাকডেটেড জিনিস। এই হচ্ছে বিষয়। তাহলে আদি কোষ এখানে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এদের যে নিউক্লিয়াস সেটা সুগঠিত না, নিউক্লিয়াস সুগঠিত না। তারপর কি আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণুও থাকে না। এবং আমাদের মনে রাখতে হবে কি যে আদি কোষে একটা মাত্র কোষীয় অঙ্গাণু থাকে, এবং সেটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এরপর খেয়াল করো আদি কোষে নন হিস্টোন প্রোটিন যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নন হিস্টোন প্রোটিন যুক্ত একটা মাত্র বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চল, দেখো সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চল। ঠিক আছে? এখানে কিন্তু লম্বা বা সূত্রাকার এই শব্দটা ইউজ করা হয় নাই। কি বলা হচ্ছে? বৃত্তাকার ডিএনএ অঞ্চল। এটাকে কি বলা হবে? নিউক্লিওয়েড। দেখো আমরা যদি এই শব্দটাকে একটু ভাঙি, যে ওয়েড, ওয়েড মানে হচ্ছে মতো, তোমরা এটা মনে রাখবা যে ওয়েড শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে মতো। তাহলে নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো। এই হচ্ছে বিষয়, পুরোপুরি নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস না। এরপর খেয়াল করো আদি কোষের রাইবোসোম, এটা হচ্ছে 70s প্রকৃতির। তাহলে আদি কোষের রাইবোসোম 70s প্রকৃতির। আদি কোষ দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে আদি কোষ বিভাজিত হবে কোন প্রক্রিয়ায়? দ্বিভাজন বা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এরপর খেয়াল করো এখানে কিছু আদিকোষী জীবের উদাহরণ দেয়া আছে, এটা আমরা এখানে মনে রাখবো এমবিবিএস। ঠিক আছে? আদিকোষী জীব, আদিকোষী জীব আমরা কিভাবে মনে রাখবো? এমবিবিএস। এখানে এম যেটা, এম এ হবে হচ্ছে মাইকোপ্লাজমা, বি তে হচ্ছে ব্যাকটেরিয়া, বি তে হচ্ছে বিজিএ বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। আর এস যেটা, এস এ কি হবে? এস এ হবে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এটা মাথায় রাখবা। আর এম এ কি হবে? মাইকোপ্লাজমা। আমাদের পরীক্ষায় আমরা এরকম প্রশ্ন আসতে দেখতে পারি যে নিচের কোনটি প্রোক্যারিওটস বা হচ্ছে আদিকোষী জীব, তখন তোমাকে এইগুলা অ্যানসার করতে হবে। এরপরে আসে দেখো আদিকোষে অবাধ শোষণ ঘটে। আদিকোষে কিন্তু কোনো সবাধ শোষণ ঘটে না, আদিকোষে কি ঘটে? অবাধ শোষণ ঘটে। আর আদিকোষে অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। কি পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে। এবার আমরা চলে আসতে পারি প্রকৃত কেন্দ্রিক বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে খেয়াল করো প্রকৃত কোষের ক্রোমোজোম এটা হচ্ছে লম্বা। দেখো এই ইনফরমেশনটা তুমি খুব ভালোভাবে নোট করবা যে আদি কোষের যে ক্রোমোজোম ছিল বা ডিএনএ অঞ্চল যেটা ছিল তাকে আমরা কি বলছিলাম? বৃত্তাকার, বৃত্তাকার। আর প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমটা হচ্ছে লম্বা এবং বলা হচ্ছে বৃত্তাকার নয়। আর এখানে হিস্টোন প্রোটিন উপস্থিত। আদি কোষের ক্ষেত্রে কি ছিল? নন হিস্টোন প্রোটিন, আর প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন। এটা মনে রাখতে হবে।
এবার যদি আমরা চলে আসি যে প্রকৃত কোষ আসলে কারা, তাইলে দেখো যে আমরা আগে যেগুলা পড়লাম অর্থাৎ মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, ব্লু গ্রেন অ্যালগি, তারপর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এগুলা বাদে বাকি যারা আছে তারা হচ্ছে কি প্রকৃত কোষই হবে। যেমন এখানে শৈবালের কথা বলা হচ্ছে, ছত্রাকের কথা বলা হচ্ছে, ব্রায়োফাইটস বা মশবর্গীয় উদ্ভিদ, টেরিডোফাইট বা ফার্নবর্গীয় উদ্ভিদ, তারপর হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, এছাড়া সকল প্রাণী কোষ, এরা হচ্ছে কি কোষ? এরা হচ্ছে প্রকৃত কোষ। এবার দেখো এইখান থেকে এই ইনফরমেশনটা তুমি নোট করবা। এখানে বলা হচ্ছে সম্ভবত প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী, দুইটা শব্দ, একটা হচ্ছে প্রকৃত কোষী আর একটা কি বলো? বহুকোষী, এক কোষী না। সেটা হচ্ছে বঙ্গীয় মরফা পিউবিসেন্স নামক লোহিত শৈবাল। তাহলে কি দাঁড়াচ্ছে? বঙ্গীয় মরফা পিউবিসেন্স নামক লোহিত শৈবাল, এটাকে বলা হচ্ছে প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব। এবার আমরা চলে আসি আদি কোষ এবং প্রকৃত কোষ, এটার মধ্যে কি পার্থক্য আছে। তো আদি কোষ, এটার নিউক্লিয়াস হচ্ছে অগঠিত, আমরা আগেই বলছি, আর প্রকৃত কোষ এটার নিউক্লিয়াস সুগঠিত। আর আদি কোষের যে ডিএনএ অঞ্চল সেটাকে কি বলা হয়? নিউক্লিওয়েড বলা হয়। আদি কোষের ডিএনএ অঞ্চলকে কি বলা হয়? নিউক্লিওয়েড বলা হয়। আদি কোষের ডিএনএ এটা হচ্ছে বৃত্তাকার এবং ডিএনএ থাকবে হচ্ছে একটি, আর প্রকৃত কোষের ডিএনএ এটা হচ্ছে সূত্রাকার এবং ডিএনএ থাকবে একাধিক। এরপর খেয়াল করো, আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। আদি কোষে আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, শুধুমাত্র কে থাকে? রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম ছাড়া অন্যান্য যে আবরণী বেষ্টিত অঙ্গাণুগুলো আছে সেগুলো উপস্থিত থাকে। এরপরে আমরা যদি চলে আসি আদি কোষের রাইবোজোম, এটা হচ্ছে 70s প্রকৃতির এবং এটার দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50s এবং আরেকটা হচ্ছে 30s। তোমরা এইভাবে মনে রাখবা যে 30 প্লাস 50 ইকুয়াল 70। খেয়াল করে দেখো এগুলো সব হচ্ছে বেজোড় অঙ্ক, 3, 5, 7 বেজোড় অঙ্ক। আর প্রকৃত কোষের রাইবোজোম যেটা, এটা 80s প্রকৃতির এবং এখানে দুইটা সাব ইউনিট থাকে। তাহলে দেখো 80 যেটা, 80 ইকুয়াল হচ্ছে 40 প্লাস 60, তাহলে এখানে সবগুলো হচ্ছে জোড় অঙ্ক, 4, 6, 8, ঠিক আছে? সবগুলোকে জোড় অঙ্ক, এভাবে মনে রাখতে পারো। তারপর দেখো আমরা যদি চলে আসি সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন মানে কি? কোষীয় কঙ্কাল। সাইটো মানে কোষ, স্কেলিটন মানে কঙ্কাল। তাহলে কোষীয় কঙ্কাল বলতে কাদের বোঝায়? কোষীয় কঙ্কাল বলতে মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এদেরকে বোঝানো হয়, ঠিক আছে? তো আদি কোষের ক্ষেত্রে কোনো কোষীয় কঙ্কাল থাকবে না, কিন্তু প্রকৃত কোষে অবশ্যই থাকবে। এরপরে দেখো আরএনএ পলিমারেজ, আমরা যখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা করি অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, তখন কিন্তু এই এনজাইমটা আমাদের লাগে, সেটার নাম কি? আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ যে এনজাইম, এটা আদি কোষের ক্ষেত্রে হচ্ছে এক প্রকার আর প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে 3 প্রকার। তোমরা এভাবে খেয়াল রাখবা যে প্রকৃত লিখতে কি লাগে? একটা ত লাগে, ততে 3, ঠিক আছে? তাইলে আরএনএ পলিমারেজ কয় প্রকার? আরএনএ পলিমারেজ হচ্ছে 3 প্রকার। কার ক্ষেত্রে? প্রকৃত কোষের ক্ষেত্রে। এরপর আসে আদি কোষে অপেরন থাকে। হোয়াট ইজ অপেরন? অপেরন হচ্ছে আদি কোষে জিন প্রকাশের একক। আদি কোষে জিন প্রকাশের একক, এটাকে কি বলা হয়? অপেরন বলা হয়। তাহলে আদি কোষের ক্ষেত্রে অপেরন থাকবে, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে অপেরন থাকবে না। এরপর খেয়াল করো ইন্ট্রনস নেই। আদি কোষের ক্ষেত্রে ইন্ট্রনস নেই, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ইন্ট্রনস আছে। কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া, কোষ বিভাজন মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়া। আদি কোষে হচ্ছে অবাধ শোষণ ঘটে আর প্রকৃত কোষে সবাধ শোষণ ঘটে।
এরপর খেয়াল করো ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এবং এমআরএনএ থেকে কি প্রোটিন তৈরি হবে এবং এটা সাথে সাথে শুরু হবে। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে যেটা হয়, ট্রান্সলেশনটা ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে বা দেরিতে শুরু হয়, এটা আমরা মনে রাখবো। এরপরে আমরা চলে আসি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিক থেকে অনেক কোশ্চেন সেট হয়। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তারপরে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে যেটা প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য এটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য এটা হচ্ছে গ্লাইকোজেন। শুধুমাত্র একটা ব্যাপার মনে রাখবা যে সেন্ট্রোসোম যেটা সেটা আমরা প্রাণী কোষে দেখতে পাই, উদ্ভিদ কোষে দেখতে পাই না। ক্লিয়ার? তাহলে কি সেন্ট্রোসোম থাকে না। সেন্ট্রোসোম কোথায় থাকে না? সেন্ট্রোসোম থাকে না হচ্ছে উদ্ভিদ কোষে, আর সেন্ট্রোসোম থাকে কোথায়? সেন্ট্রোসোম থাকে হচ্ছে প্রাণী কোষে। তো ভাইয়া অপুরা, আমরা কোষের গঠন এই চ্যাপ্টারটা পড়তেছি। আমরা হচ্ছে আমাদের প্রথম অংশটা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।